পয়লা মার্চ এই মুহূর্তে দুপুর 2টো আমরা আছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস 13141 শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার। আমরা নামবো নিউ আলিপুরদুয়ারই। দুপুর 3টে এখান থেকে ট্রেন ছেড়ে বেরোবে। কাল সকাল 6টায় আমরা পৌঁছে যাবো নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস ঠিক দুপুর 3টে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে চলল নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। ভোর 5:22 আমাদের ট্রেন নিউ কোচবিহার স্টেশন ছেড়ে এগিয়ে চলল নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আর মাত্র 18 কিলোমিটার বাকি। প্রায় 6টা নাগাদ আমরা পৌঁছে যাব, যদিও রাইট টাইম 6:30। পৌনে 6টা নাগাদ আমাদের ট্রেন চলে এলো নিউ আলিপুরদুয়ার জাংশন। প্রায় 45 মিনিট বিফোর ঢুকে গেল আমাদের এই ট্রেন। আমাদের পুরো টিম একে একে এগিয়ে আসছে। ওইদিকেই চল আপনি যাচ্ছি। আলিপুরদুয়ার সকাল সকাল সকালবেলা নিউ আলিপুরদুয়ার স্টেশনে আমরা একটু 15-20 মিনিট অপেক্ষা করলাম, কারণ আমাদের ট্রেন 1 ঘন্টা বিফোর ঢুকেছিল। তো গাড়িগুলো রাস্তায় ছিল, আসতে একটু টাইম লাগলো। এই মুহূর্তে 6:10 আমাদের গাড়ি এসে গেছে। এখানে একটা বুলেরো, সুমো গোল্ড, এই একটা গাড়ি এবং এই স্করপিও, এই 3টে গাড়ি নিয়েই আমরা বেরিয়ে যাব। অ্যাডাল্ট এবং চাইল্ড মিলিয়ে আমরা আছি টোটাল 25 জন। যাওয়ার পথে দেখে নেব আপনার সিকিয়াঝোড়া এবং তার সঙ্গে রাজা ভাত খাওয়া মিউজিয়াম দেখে আমরা চলে যাব জয়ন্তী নদীর ধারে আমাদের আগে থেকেই বুক করা হোমস্টেতে। আমাদের 3টে গাড়ি লোড হয়ে ছেড়ে দিল নিউ আলিপুরদুয়ার থেকে। 3টে গাড়ি মাঝখানে। এই প্যাকেজটায় হাওড়া থেকে হাওড়া আমি নিয়েছিলাম 7,000 টাকা মাথা পিছু। কিছুটা আসতেই পথে দেখতে পেলাম কোনো কারণবশত এই লরিটা উল্টে গেছে। একটা চাকা তার ধান খেতে নেমে গেছে, যার ফলে রাস্তা ব্লক। জেসিবি এসে এদিকে একটা অল্টারনেটিভ রাস্তা করে দিচ্ছে। এটা দিয়ে আমরা বেরিয়ে যাবো রাস্তাটা কিছুটা হয়ে গেলে। দূরে আছি। ফার্স্টে আমরা এলাম সিকিয়াঝোড়া, যাকে ডুয়ার্সের আমাজন বলা হয়। আমরা আছি সিকিয়াঝোড়াতে। এখানে কাউন্টার খুললে এন্ট্রি ফি পার পারসন 20 টাকা করে, 5 বছর বা তার নিচের বাচ্চাদের 10 টাকা করে। বোট রাইড 4 বছর আগে এসেছিলাম তখনও 60 টাকা, এখনও 60 টাকা। সিকিয়াঝোড়াতে আমরা বেরিয়ে পড়লাম বোট সাফারিতে। এগুলো ঠিক গাছ বলে তো নাকি? হ্যাঁ, এগুলো ঠিক গাছ বলে তো। ঠিক আছে, এই যে ফলের গাছগুলো, হ্যাঁ ঠিক কথা। সিকিয়াঝোড়াতে আমরা দর্শন পেলাম কিছু পাখির। সিকিয়াঝোড়া থেকে আমরা বেরিয়ে পড়লাম
আজকে রাজা ভাতখাওয়া মিউজিয়াম করবো না, আজকে আমরা হোটেলে চলে যাবো, কারণ রিটার্নের সময় আমাদের হাতে অনেকটা টাইম আছে। তো রিটার্নে আমরা রাজা ভাতখাওয়া দেখে নেবো। বাঁদিকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো চা বাগান, বাঁদিক ডান দিক ওদিকেই রয়েছে। করে আমরা এখানে এলাম, এখানে আমাদের পারমিশন চেক করছে, চেক করে এই গেট দিয়ে আমাদের ঢুকতে দেবে। পথে এক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, লুচি তরকারি, অনেকে রুটি তরকারি নিচ্ছে, আস্তে আস্তে এক এক করে আসছে। আমরা চলে এসেছি জয়ন্তী নদীর ধারে। এই রিসর্টটা পাশের এইটা দুটোই আমাদের নেওয়া আছে। আস্তে আস্তে রুমগুলো আপনাদের দেখাবো, চলুন রুমটা দেখিয়ে দেওয়া যাক। এই হচ্ছে ব্যালকনি, রুমে ঢুকতেই ফল সিলিং রয়েছে, লাইট রয়েছে, এই একটা বেশ কিং সাইজের বেড, পাখা উপরে। এখানে এসির প্রয়োজন হয় না সেইভাবে, তো এসি নেই। বাথরুমটা দেখাই, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, শাওয়ার, গিজারও রয়েছে, সেন্ট্রালাইজড গিজার, যার জন্য এখানে গিজারটা দেখতে পাওয়া যাচ্ছে না। আর রুমের ব্যালকনি থেকে বেরিয়েই এই ভিউটা পাওয়া যাবে। হোমস্টে সামনেই জয়ন্তী নদী, যদিও মার্চ মাস তাই নদীতে জল নেই, একটু দূরে মহাকালের দিকটা গেলে জল পাওয়া যাবে। লাঞ্চ করে অল্প রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম জঙ্গল সাফারি। এখানে 2 বছর আগে বসতি ছিল। তাই ছিল? হ্যাঁ। কি হলো? এই গ্রামটার নাম ছিল ভুটিয়া বস্তি। এটাকে পুনর্বাসন করে দিয়েছে। এখানেও থাকার হোমস্টে সমস্ত কিছু ছিল। ওটা এসএসপি ক্যাম্প, প্যারামেডিকেল ক্যাম্প। কি আছে? ভুটান গভর্নমেন্ট প্যারামেডিকেল ক্যাম্প। আচ্ছা, ভুটান গভর্নমেন্ট, এটা ভুটান গভর্নমেন্ট হ্যাঁ, এটা ইন্ডিয়ানদের এলাকা। ও ইন্ডিয়ান না আসবে না আমার। আজকের এই জঙ্গল সাফারিতে আমাদের দর্শন মিলল হর্নবিল ও ময়ূরের। রাত্রেবেলা রুমটা কীরকম লাগে সেটাও দেখছি, একটু অগোছালো হবে, আমাদের লোকেরা রয়েছে সবাই। এই হচ্ছে ফল সিলিং, পাখা রয়েছে, খাট রয়েছে, 3 জন আরামে শোয়া যাবে। বাথরুম তো সকালেই দেখিয়েছি, বাথরুম রাত্রে দেখানোর কিছু নেই। এটাই কিন্তু এই জয়ন্তী নদীর ধারে থাকার সবচেয়ে বেটার হোটেল। একদম রুম থেকে বেরোলেন এই ব্যালকনি, তারপরে এই বাঁধ এবং তারপরেই জয়ন্তী নদী, যদিও সামনে এখন জল নেই। ভিডিও করছে লোক। রাত্রেবেলা আমরা যে হোমস্টেতে ধরেছি তার ভিউটা ঠিক বাঁধ থেকে যেরম লাগছে, এইটা একটা, এবং পাশের এইটায় আমরা রয়েছি, এবং ঠিক তার উল্টো দিকেই রয়েছে জয়ন্তী নদী, যদিও জল নেই সামনাসামনি। একদম নদীর পাড়েই আমাদের হোটেল, ওইখানে একটি এবং এইখানে একটি। পরের দিন অর্থাৎ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন সকাল 6টায় আমরা রেডি হয়ে গেছি, আমাদের সাফারির গাড়িও চলে এসছে। আমরা এখন যাব পোখরি লেক। 4টে গাড়ি আমাদের, 1টা 2টো 3টে এবং এই একটি 4টে।
এই 4টে নিয়ে আমরা বেরিয়ে যাব পুকুরি লেক। তারপর ফিরে এসে ব্রেকফাস্ট করে যাব ছোটো মহাকাল ও বড় মহাকাল। চললাম পুকুরি লেকের উদ্দেশ্যে। গাইড দাদার মুখ থেকে শুনে নেব পুকুরির গল্প। হ্যাঁ, গুড মর্নিং সকলকে, নমস্কার। তো বর্তমানে আপনারা রয়েছেন ডুয়ার্সের বাক্সা টাইগার রিজার্ভের আন্ডারে জয়ন্তী রেঞ্জ। তো এই রেঞ্জটার বড়ভূমি হচ্ছে উডেন ফরেস্ট, মানে গাছপালা পরিপূর্ণ ফরেস্ট, যার এত 761 স্কোয়ার কিলোমিটার। যেহেতু অনেক বড় ফরেস্ট, যার জন্য এটা কোনোভাবে ব্যারিকেড নেই, ওপেন থাকার জন্য এই ফরেস্টটা আসা আমার ভুটানের সাথে কানেক্টেড। তো যে পাহাড়গুলো দেখলেন বা দেখবেন, সামনের দিকে পাহাড়গুলোর ভারত, ব্যাক সাইড থেকে ভুটান। তেমনি এই যে জঙ্গলটা সুদূর পর্যন্ত দেখছেন, এই দিকটা শেষ হয়ে গেলে আসামে মানুষের সাথে জঙ্গলটা কানেক্টেড। তো আপনাদের জানা আছে যে কোনো ফরেস্টে গাছপালা যত ভ্যারাইটি থাকে তাদের উপর ডিপেন্ড হয় সেই ফরেস্টে বনপশু স্পিসিস। তো সেই হিসেবে দেখা যায় এই ফরেস্টে 69 টাইপস আছে ম্যামালস আছে, 41 টাইপস আছে রেপটাইলস, স্নেক বা সাপ, আর 550-এর উপরে স্পিসিস হচ্ছে বার্ডস, পাখি, যা ভারতে পাওয়া যায় তার 50% পাখি কাছাকাছি এখানে পাওয়া যায়। আর ইনসেক্টের ভ্যারাইটি প্রচুর, তার মধ্যে বাটারফ্লাই ভ্যারাইটি হচ্ছে 450 প্লাস, যেটা বাচ্চার রিপোর্ট। তো প্রথমে আমরা যেখানে উদ্দেশ্যেছি পুকুরি মা বা পুকুরি লেক বলা হয় এটাকে। এখানে একটা পাহাড়ের মাথায় একটা ন্যাচারাল পন্ড আছে, যার উচ্চতা হচ্ছে সি লেভেল থেকে 1100 ফিট উঁচু। তো আপনাদের জানাই আছে যে সি লেভেল থেকে 1100 ফিট উচ্চতায় শান্তত কোনোভাবে কোনো জায়গায় জল থাকা উচিত নয়, কারণ আমাদের জয়ন্তী নদী বা অন্যান্য নদীতে 400-500 ফিট বোরিং করলেও জল পাওয়া যায় না, অথচ 1100 ফিট উচ্চতায় জল আছে। এই জল থাকাটাই হচ্ছে একটা আশ্চর্যজনক। তাই এই যে পুকুরটা, এই পুকুরটা হচ্ছে ন্যাচারাল আর পবিত্র, যেহেতু বললাম। এখানে আপনারা দেখতে পাবেন ক্যাটফিশ আর টার্টেল। ক্যাটফিশের ওজন হচ্ছে 5 থেকে 10 কেজি করে। কথিত আছে যে এখানকার ক্যাটফিশ বা কচ্ছপ মানুষ খায় না, যদি খায় তাহলে মানুষ মারা যায়, তাই তাদেরকে দেবী স্বরূপ পুজো করা হয়, যার জন্য এখানে বছরে 2 দিন পুজো হয়। এক হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, যেমন বাইরে থেকে লোকরা বুদ্ধিস্টরা এসে পুজো করে, আর দ্বিতীয় হচ্ছে মাঘ পূর্ণিমা, যখন হিন্দুরা পুজো করে। ওই দিনটাও এখানে ফ্রি থাকে সরকার থেকে, এবং মূর্তি স্থাপন করা হয়। তো এই জাগ্রত যে জলাশয়, এই জলাশয় হচ্ছে যেখানে আপনারা মনে ইচ্ছে রাখতে পারেন যে এটা পূর্ব থেকে এটা চলে আসছে। এই জলাশয়ে যাওয়ার সময় আপাতত আমরা 800 ফিট উচ্চতায় চলে এসেছি। এবার 300 ফিট উচ্চতায় আমাদেরকে উঠতে হবে, যার জন্য আপ এন্ড ডাউন ট্রেক করতে হবে 1.5 কিলোমিটার, বুঝছেন? এই জায়গাটায় আপনারা বিভিন্ন রকমের অ্যানিমেলস থাকতে পারে, যার জন্য আমাদেরকে সতর্কভাবে হেঁটে যেতে হবে এবং হেঁটে আসতে হবে। আর এটা হচ্ছে অ্যানিমেলসদের জন্য পানীয় একটা জলের জায়গা। ধন্যবাদ। সারিবদ্ধভাবে আমাদের টিম মেম্বাররা এগিয়ে চলেছে এক এক করে। সকালের মর্নিং ওয়াকটাও এখানেই হয়ে যাচ্ছে। পুকুরি লেকের কাছে আমরা চলে এসেছি। প্লাস্টিক কেউ ফেলবেন না ওখানটায়। যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে। এই জায়গাতেই বুদ্ধিস্টরা এসে পূজা পাঠ করেন। এই সামনেই পুকুরি লেক, এবং মাঘী পূর্ণিমায় হিন্দুরা এই জায়গায় পূজা পাঠ করেন। সামনেই মাঘী পূর্ণিমা গেছে, তাই এখনো পর্যন্ত বেশ সুন্দর সাজানো গোছানো। পুকুরি লেক থেকে আসার পরই আমাদের ব্রেকফাস্ট চালু হয়ে গেল। সকালে চা, ডিম, ম্যাগি, যদিও ম্যাক্সিমাম খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে দেরি হয়ে গেল।
কি হলো বড়দের ঝাল লেগেছে নাকি? ঝাল লেগেছে? টিফিন হয়ে যেতেই আমরা বেরিয়ে পড়লাম ছোট মহাকাল ও বড় মহাকালের উদ্দেশ্যে। ছোট মহাকালের 200-300 মিটার আগে গাড়ি দাঁড়িয়ে যাবে, তারপর বাকিটা হাঁটতে হয়। এখানে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল, আমরা সাফারির গাড়ি থেকে নেমে পড়লাম। সামনে পুজোর জিনিসপত্র আমাদের লোকেরা কিনে নিচ্ছে, তারপর আমরা এগিয়ে যাব। এই দিকে রাস্তা আছে। সামনে শিবরাত্রি ছিল, তখন এখানে ভান্ডারা বসেছিল, যার ফলে এগুলো দেখতে পাচ্ছেন। পরে আর দেখতে পাবেন না, মানে অন্য টাইমে এলে ওই ভান্ডারার জায়গাগুলো পাওয়া যায় না দেখতে। 4 থেকে 5 বছর আগে যখন এসেছিলাম এই সাঁকোগুলো কিন্তু ছিল না, আমরা পায়ে হেঁটে এগুলো বোল্ডারিংয়ের মাধ্যমে পার করেছিলাম। এখন তো যাওয়াটা পুরো ইজি হয়ে গেছে, সাঁকো ধরে এগিয়ে চলা। এই ভিডিওর মাধ্যমে জাস্ট আমাদের ট্যুর প্যাকেজে আমরা কী কী দিয়েছিলাম, কি ঘুরেছিলাম সেটাই দেখাচ্ছি, তাই পুরো মহাকালের ডিটেলস ভিডিও থাকছে না। যাদের ছোট মহাকাল এবং বড় মহাকালের ডিটেলস ভিডিও লাগবে, এর পরবর্তী পর্বে আমি সেই ভিডিও আনবো। আপনারা সেই ভিডিওটা দেখলে এই ট্রেকটা কতটা চ্যালেঞ্জিং বা কত কিলোমিটারের ট্রেক, কেমন আছে, সব ডিটেলস আপনারা সেইখানে পাবেন। আমরা চলে এসেছি বড় মহাকালের কাছে। সঙ্গে যে পুজোর উপকরণ আনা হয় সেটা এখানেই দিয়ে দিতে হয়, দিয়ে এই গুহার ভিতরের দিকে এগিয়ে যাওয়া যায়। ভিতরটা হেভি। এই মহাকালের বড় মহাকালের গুহার ভিতরে আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। গুহার ভিতর পুরোহিত মশাই আমাদের সঙ্গে একটা সেলফি তুলে নিলেন। পুজো দিয়ে আমরা এলাম মহাকালীর গুহায়। মহাকালীর গুহাটা একদম আলাদা রকমের। আমাদের দল মহাকাল দর্শন করে চলে এসেছে, নিচে নেমে পড়েছে। আপাতত এই মুহূর্তে নদীর জলে পা ডুবিয়ে বসে একটা ঠান্ডা বাত নিচ্ছে। এবং এখানেই আজ যেহেতু দোল পূর্ণিমা, নিজেদের মধ্যে আবির খেলে নিচ্ছে। এই আমাদের ঘেঁচি আবির মাখাচ্ছে। প্রদীপদার গালে আবির লাগিয়ে দিয়েছে টিনা, টাকে একদম। প্রদীপদার টিনার টাকে দিয়ে দিয়ে, টাকে না চুলে দিয়ে দিয়েছে। এরপর আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে এলাম। স্নান খাওয়া সেরে নিতে হবে আমাদের তাড়াতাড়ি, কারণ আমরা বেরিয়ে যাবো আবার 26 মাইল জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমরা তাড়াতাড়ি আমাদের লাঞ্চ করে নিলাম, স্নান করে দিলাম, এবার বেরিয়ে যাবো 25 মাইল জঙ্গল সাফারির উদ্দেশ্যে। মহাকাল করে ফিরেছিলাম আমরা 2:30-টে, 4টের মধ্যে সবাই রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও এসে গেছে। লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম 25 মাইল জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমার পূর্ব পরিচিত ড্রাইভার শিবা ভাই আজ বলেই রেখেছিল কিছু না কিছু সাইটিং করিয়ে তবেই হোমস্টেতে ফিরিয়ে আনবে, নচেত নয়। তো দেখা যাক কি সাইটিং আমাদের জোটে। তবে সাইটিং কিন্তু ভালো মতো হয়েছে, ভিডিওটা দেখুন, জানতে পারবেন কি কি সাইটিং আমরা করেছি। না দূরে পেখম মিলে, চুপ চুপ। প্রথম 10 মিনিটেই আমরা পেয়ে গেলাম ময়ূর পেখম মিলে নেচে বেড়াচ্ছে। ঘুরছে ঘুরছে। শিবা ভাই আমাদের কথা দিয়েছিল শুধু ময়ূর নয়, আজ কোনো না কোনো প্রাণীর দর্শন করাবে। দেখা যাক আগে কি প্রাণী আমরা দেখতে পাই। 25 মাইলের ওয়াচ টাওয়ার থেকে আমাদের দর্শন হলো বুনো হাতির।
এই জঙ্গল সফর একটা সাপ থাকে, সাপ পাওয়া গেছে। ব্যাপার বেশি সাপ পাওয়া যায়। গাড়ি ওরই বাচ্চা ওরই বাচ্চাটা তারপরেই আমরা দেখতে পেলাম হরিণ, তবে অনেকটাই দূরে রয়েছে হরিণগুলো। আবার হাতির দর্শন হলো, তবে এবারে আর একটা দুটো নয়, প্রায় এক পাল হাতি বা হাতির দঙ্গল যাকে বলে জঙ্গল থেকে বেরোচ্ছে। আমাদের ট্রিপের শেষ দিন, হোটেল খাওয়া দাওয়া ঠিক আছে? একদম হোটেল ঠিক আছে, খাওয়া দাওয়া, একদম ঘোড়া পুরোপুরি কানায় কানায় পূর্ণ। কাকি চুপ, কাকি হাসছে। সাফারিতে দেখতে পেয়েছো কিছু? বল। হ্যাঁ বলে না, হাতি পেছন দিকে একটা সরু লেজ, সামনের দিকে একটা মোটা লেজ। রুম্পাদি সব ঠিকঠাক? হ্যাঁ দারুন দারুন। না কি কি দেখেছিস বলে দে। এই দেখ বলবি তো কি কি আকাশ আর পু আমাদের সঙ্গে প্রথমবার। আকাশ, রুম, থাকা, ঘোড়া, পু আমাদের সঙ্গেই। তো প্রথমবার এসে কিরকম লাগলো? রুম, খাওয়া, ঘোড়া? সব কিছুই ভালো লেগেছে, রুমও ভালো লেগেছে, তোমাদের পরিষেবাও খুবই ভালো, আর ঘোরাও তো অসাধারণ। আমরা সাফারি তারিখ সকালবেলা আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম, যাব নিউ আলিপুরদুয়ার স্টেশন। যাওয়ার পথে দেখে নেব রাজা ভাত খাওয়া মিউজিয়াম, তারপর কোচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দির। করে চলে যাবো স্টেশনে। বিকেল 5:40 আমাদের ট্রেন পদাতিক। আমরা এসে উপস্থিত হলাম রাজা ভাত খাওয়া মিউজিয়ামে, মদনমোহন মন্দিরে। এইদিক দিয়ে ঠাকুর মদনমোহন মন্দির ঘুরে আমরা চলে এলাম কোচবিহার রাজবাড়ি। মদনমোহন মন্দির ঘুরে আমরা চলে এলাম কোচবিহার রাজবাড়ি। এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কোচবিহার রাজবাড়ি, এটা তারই কম্পাউন্ড গার্ডেন। আমাদের কোচবিহার রাজবাড়ি ঘুরে খাওয়া দাওয়া চলছে। কারোর ভাত, মাংস, তরকারি বা কারোর মাছ ভাত মতো আমাদের সফর এখানেই শেষ। আমরা চলে এসেছি নিউ আলিপুরদুয়ার জংশনে। সকলেই একে একে উঠে আসছে। অমিতদার ট্রিপ ঠিকঠাক ছিল? বৌদি ঠিকঠাক? পেছন দিয়ে কেউ কিছু বলছে না? জয় মহাকাল। জয় মহাকাল। ঘেঁচি ঠিকঠাক? সকলেই এক রাস ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে এলো পরবর্তী ট্যুরের অপেক্ষায়। এই ট্যুরে কেউই নিরাশ হয়নি, আপাতত তাদের যা রিভিউ গুগলে পেলাম। প্রত্যেক দিনের খাবার হয়তো তুলতে পারেনি, তবে প্রত্যেক দিন সকালের মেনুতে ছিল মাছ, রাত্রে মাংস। যারা মাছ মাংস খায় না তাদের অল্টারনেটিভ ব্যবস্থা ছিল। আমাদের পরবর্তী গ্রুপ ট্রিপগুলো বলছি, ট্রেকগুলো কারোর জানার থাকলে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। 15ই আগস্ট আমরা যাচ্ছি কেওনঝড় এবং দুর্গাপুজোর সময় অষ্টমীর রাত্রে আমরা রওনা দেব গোয়ার উদ্দেশ্যে। কেওনঝড়ের প্যাকেজ স্লিপার ট্রেন নিয়ে 7,000 আর গোয়ার প্যাকেজ 15,000 স্লিপার ক্লাস ট্রেন নিয়ে। তার বুকিং ওপেন হয়ে গেছে। যদি কেউ যেতে চান আমাদের সঙ্গে বা বুকিং করতে চান তাহলে আমার সঙ্গে কমেন্টসে
যোগাযোগ করে নেবেন, বা ডেসক্রিপশানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানেও যোগাযোগ করে নেবেন। গোয়ায় আমরা 3 স্টার লেভেলের হোটেল দিচ্ছি এবং একদিন থাকবে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ক্রুজ পার্টি।